এই শোন, তাহলে আমাদের কোম্পানি কেমন করে ওয়ার্ক করে সেইটা প্রথমে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে তোরা যে ধর এই গ্রামের দেশের দিকে দেখিস বিল্ডিং বানানো হচ্ছে, কি কি বিল্ডিং জানিস তোরা? তাও বল। যে আচ্ছা, এই যে সাঁতরাগাছি স্টেশনটাও নতুন বানানো হচ্ছে, তো কে বানাচ্ছে, কেন বানাচ্ছে, কোন লোক বানাচ্ছে, কি তোদের মনে এখন পর্যন্ত চিন্তা ভাবনা আছে? আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা এটা। হুম, তো সেই প্রসেসটাই আমি তোদেরকে পুরো ভালোভাবে বলবো, সেইটা শুনেই হচ্ছে তোরা মনে রাখার চেষ্টা করবি। আর ওই প্রসেসেই মানে গভর্নমেন্ট সব কাজই হয়, তার মধ্যে কিছু কিছু এক্সেপশনাল প্লাস মাইনাস আছে। নেগেটিভ এক্সেপশনাল বলছি নি, যে ঘুষ দিয়ে এইসব কিছু ব্যাপার নেই, মানে যেটা ইন প্রসেস সেটা আছে। তারপরে হ্যাঁ, বেসিক প্রসেসটা। হ্যাঁ, নাম্বার ওয়ান হচ্ছে ধর আমাদের একটা, আমার যে গভর্নমেন্ট আছে সে ভাবলো যে এই জায়গায় একটা রাস্তা করার দরকার, রোডস দরকার, বা এখানে স্টেশন একটা দরকার, বা এখানে একটা হসপিটাল দরকার। এরকম সব বিভিন্ন রকমের জিনিস করার জন্য, নিউ প্রজেক্ট করার জন্য তো প্রথমে তার একটা ভাবার পরে কি করে, একটা তাদের একটা কি করতে হবে যে কত টাকা বাজেট বানাতে হবে। তো বাজেট বানাবে কে? বাজেট বানায় বেশিরভাগই হচ্ছে একটা সংস্থা। এই জন্য একটা সিভিল ইঞ্জিনিয়ার আর আর্কিটেকচার নিয়ে কোনো ফার্ম থাকে, ওদেরকে বলে কনসালটেন্ট ফার্ম। তারা একটা করে লাইন বানাবে, ধর ল্যান্ডের জন্য এত কস্ট, ল্যান্ডের জন্য কস্ট কত লাগবে, তারপরে ল্যান্ডের কস্টটা হয়ে গেল। এবার বাউন্ডারি ওয়ালের জন্য কত কস্ট লাগবে, তারপরে কি ডিজাইন করতে হবে, মানে বিল্ডিংটা কত বড় হবে, তার জন্য কত মাটি করতে হবে। এবার ইঞ্জিনিয়ারিং প্রসেস চলে যাবে, কত মাটি করতে হবে, পাইলিং করতে হবে কিনা নিচেতে, বা কি ফাউন্ডেশন হবে, পরে পরে বলছি। ফাউন্ডেশন হবে, তারপরে হচ্ছে গিয়ে কি মেটেরিয়াল দিয়ে সেটা তৈরি হবে। এই সব জিনিসগুলো আস্তে 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 সব তারা একের পর এক লিখবে। লিখে লিখে বিল্ডিংটা কি মেটেরিয়াল দিতে হবে, আর্কিটেকচার ডিজাইন কেমন হবে, তাদের কি পেন্ট হবে, তাদের কি কি রুম থাকবে, কি ফ্যাসিলিটিস হবে, বা এরম করে করে 200 আইটেম 300 আইটেমের লাইন আইটেম হবে। যে মাটি কোড়া, তারপরে বিকোয়ার, তারপরে পাইলিং, তারপরে স্ট্রাকচার, তারপরে হচ্ছে ধর এই পুট্টি, রং, প্লাস্টার, জানলা লাগানো, ফল সিলিং করা, ইলেকট্রিক্যালের কি কাজ, তারপরে অপারেশন সিস্টেমে যেমন ধর বিল্ডিংটা করে দিলে হতো না, বিল্ডিংটার ভেতরেও কিছু লোক আছে যারা কন্ট্রোল করছে জিনিস, তাদের রুম, তারপরে অফিসার কোথা বসবে, এই সব বিভিন্ন টয়লেট কটা হবে, এই সব বিভিন্ন রকম জিনিসগুলো তারা সিগনিফিকেন্ট করবে। করার পরে একটা বললো যে এটা 230 করোড় টাকার বিল্ডিং এই করতে গেলে মোটামুটি 10% প্লাস মাইনাস করে 230 কোটি টাকা লাগবে। তো ঠিক আছে, এবার এইটা গভর্নমেন্টের কাছে গেল, এবার দেখলো যে ঠিক আছে, ফান্ড 230 কোটি টাকা খরচা করা যাবে। আদারওয়াইজ নাহলে এটাকে বলবে এটা বড় করো, আর নাহলে একটু ছোট করো। তো সেই মতন করে একটা জায়গায় ফাইনাল হলো যে 220 কোটি টাকা প্লাস মাইনাসে 20 শেয়ার প্লাস মাইনাসে এই বিল্ডিংটা বানানো হবে, বা এই কাজটা করা হবে, এনিথিং যাই হোক। তখন এটা টেন্ডার হয়। এই টেন্ডার হবে 220-30 কোটি টাকার কাজ, তো জেসে নিতে পারবে না, তত বহুত বড় কোম্পানি হবে। তাই তুই আজকে প্রথম সার্চের কাজ হবে যে ইন্ডিয়ার 20 লিডিং কনস্ট্রাকশন কোম্পানি এটা সার্চ করবি, দেখবি প্রথমে নাম আসছে L&T,
লার্সেন অ্যান্ড টুবো লিমিটেড, তারপরে তার আইটিডি সিমেন্টেশন, তারপরে সাপোজি পালংচি, এবার এরম করে করে কল্পতরু, এরম করে করে প্রচুর কনস্ট্রাকশন কোম্পানি আসবে। দেখ আমরা তার মধ্যে কিছু কিছু এই কোম্পানিগুলোর ভেন্ডার আমাদের এই বইটা দিচ্ছি, বইতে দেখলে বুঝতে পারবি। দেখ আমরা তাদের ভেন্ডার। আচ্ছা এটা পরে দেখবি। দেখ এটা নাই, এইটা আইটিডি সিমেন্টেশন, জিএমসি প্রজেক্ট লিমিটেড, জিএমসির নাম হচ্ছে যে হয়ে গেছে কল্পতরু। চেঞ্জ। কল্পতরু ইন্টারন্যাশনাল প্রজেক্ট ইন্টারন্যাশনাল। গোদরেজ প্রপার্টির কথা ছেড়ে দেয়, এটা ক্লায়েন্ট ফার্ম। পাওয়ার ম্যাক, গায়ত্রী প্রজেক্টস, লার্সেন অ্যান্ড টুবো লিমিটেড, সাপুরজি পালংজি, হিন্দুস্তান কনস্ট্রাকশন, এইচসিসি, এসব অনেক কোম্পানি চলে আসবে। এরা কি করবে, এই টেন্ডারটা কোট করবে। এবার আমরা এবার আমাদের রোল কোথা থেকে আসবে, এখন আমরা বলে নেই। এবার তারা টেন্ডারটা পাওয়ার পরে যে L1 হবে, লোয়েস্ট ওয়ান, সেই টেন্ডারটা উইন করে নিল সেই কোম্পানি এবার কাজ চালু করবে। কাজ চালু করার পরে যখন আমাদের এই আইটেমগুলো বিল্ডিং এর আইটেম, বিল্ডিং এ তো বলেছিলাম 2000 আইটেম থাকবে, 2000 আইটেমের মধ্যে তো 10টা আইটেম কি 7টা আইটেম আমাদের করার জন্য, তখন আমাদেরকে ওরা হায়ার করবে, আমাদেরকে তখন এনকোয়ারি পাঠাবে। এবার আমাদের রোল শুরু হলো। এই কোম্পানির থেকে যারা, এই যে কোম্পানিগুলো, এই কনস্ট্রাকশন কোম্পানিগুলো আমাদেরকে এনকোয়ারি পাঠাবে। এনকোয়ারি পাঠালে সেই এনকোয়ারিটা আমরা এবার কোটেশন দেবো, তোদের সঙ্গে রেটের নেগোসিয়েশন হবে। হবার পরে আমার সঙ্গে আমাদের মতন অনেক সাব ভেন্ডারও আছে, আমাদের বলে সাব কন্ট্রাক্টর বা সাব ভেন্ডার, বা একে বলে ব্যাক টু ব্যাক কাজ দেয়া। মানে তারা যেরকম ভাবে কাজটা নিয়েছে, সেই আইটেম লেখা ছিল না, ধর 130 নম্বর আইটেমটা, 36 নম্বর আইটেমটা আর 37 নম্বর আইটেমটা আমাকে দিচ্ছে, যা লেখা ছিল আমাকে দিয়ে দিল, বললো তোমাকে আমার বিল্ডিং এই কাজটা করে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে। ক্লায়েন্টকে গভর্নমেন্টের ওই লোকগুলো যারা টেন্ডারটা করেছিল। এবার এইটা, এই যে ওয়ার্ক প্রসিডিউরটা একটু শুনে নে। এখানে গভর্নমেন্ট একটা কনসালটেন্ট লাগাবে, গভর্নমেন্টের নিজের ডিপার্টমেন্টও থাকতে পারে, ডিপার্টমেন্টের লোকও থাকতে পারে, কনসালটেন্টও লাগাবে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট কনসালটেন্ট এরা থাকবে। আর প্লাস থাকবে যে কোম্পানি জবটা নিয়েছে, জব উইনার যে হলো, যেমন আইটিডি, এলএনটি, এরা বলছি, কল্পতরু, এরা। এবার এদের ভেতরেও অনেক টিম থাকবে, এদের টিমটাই পরে ডিসকাস করছি, ঠিক আছে? তো এদের কাছ থেকে আমরা তাহলে জবটা এই যে কোনো একটা টার্মসে পেলুম। পাওয়ার সময় কি হবে এখানে, এবার এই টার্মসটার পরে আরো কিছু টার্মস থাকবে, যেমন আমাদের পেমেন্টের টার্মস থাকবে, কদিনে কাজ করতে টার্মস থাকবে। এবার কোনো কোনো ক্ষেত্রে গিয়ে বলে এই মেটেরিয়ালটা আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমার, এরকম বিভিন্ন ভাবে একটা আমার সঙ্গে কন্ট্রাক্ট ওদের সঙ্গে হতে পারে। সেই কন্ট্রাক্ট আমাদেরকে আবার এরা ওয়ার্ক অর্ডার দিবে। এই ওয়ার্ক অর্ডারটা আবার দুরকম হতে পারে, আর একটা পারচেজ অর্ডারও হতে পারে। পারচেজ অর্ডার, ওয়ার্ক অর্ডার মানে কি? পারচেজ অর্ডার মানে কোনো মাল আমি তাকে শুধু দিয়ে দিলাম, শুধু মেটেরিয়াল সাপ্লাই করে দেবো, আমার আর এতে কিছু রোল নেই, সাপ্লাই করে দেন, তাহলে আমার এই পারচেজ অর্ডারটা ফুলফিল হয়ে গেল। ওয়ার্ক অর্ডারটা আমাদের এখানে বলে WCT কন্ট্রাক্ট, ওয়ার্ক কন্ট্রাক্ট ট্যাক্স এর আন্ডারে পড়তো আগে।
তার মানে কি এটা হচ্ছে কম্বো অর্ডার। অর্ডার দিয়ে এখানে মালও মেটেরিয়ালও থাকছে একটা ফুলফিল করতে আর প্লাস লেবার দিয়েও কাজটা করে দিতে হবে। আমাকে পুরো কাজ করে দেওয়ার কন্ট্রাক্ট দিচ্ছে, তখন বলে ওয়ার্ক অর্ডার। পারচেজ অর্ডার হচ্ছে কি শুধু আমাকে মালটা সাপ্লাই করার জন্য। এটা খুবই কমই থাকে, 2 or 3%, 5% থাকবে, এইটাই 90% থাকবে। এই কন্ট্রাক্টের মধ্যে কি থাকবে এবার তাহলে পেমেন্ট টার্মস, তারপরে হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড, আর তার আগে সবচেয়ে মেন থাকবে যে স্পেসিফিকেশন, মানে কি রকম জিনিসপত্র দিয়ে আমাকে মালটা করতে হবে। সেটা সেই ওই লাইনে লেখা রয়েছে যে এই মাল দিয়ে, এই জুড় দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে, এই মাল ইউজ করে আমাকে কাজটা করে দিতে হবে। আবার এই সঙ্গে সঙ্গে এই যে একটা করে এই যে 10 পাতা 12 পাতা লাইন আইটেম থাকবে, তার পিছনে আবার একটা স্পেসিফিকেশন থাকবে, আলাদা একটা পেজ থাকবে যে এই ছোট জিনিসের মতলব বের করলে এত কিছু, মানে এইগুলো ফুলফিল করতে হবে তোমাকে। সেফটি, তার সঙ্গে মেটেরিয়ালটার কোয়ালিটি, এখানে যেটা কম দেওয়া লেখা থাকে ওখানে আর ইলাবোরেট করে লেখা থাকবে যে এই মেটেরিয়ালটা এই কোম্পানি হতে হবে, এই রকম ক্যারেক্টারিস্টিক্স হতে হবে। ওই জন্যে একটু মেটেরিয়াল ফিজিক্স কেমিস্ট্রিও জানতে হবে। তো সেইগুলো নিয়ে এবার মেটেরিয়ালটা হলো, তার ওয়ার্কম্যানশিপ কেমন হবে, ওয়ার্কম্যানশিপের কোন পার্টটা আগে করতে হবে, কোন পার্টটা তারপরে হবে, সব কিছু তো এখানে লেখাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এই প্রসেস ফলো করে, আর আমাদেরকে দুটো জিনিস কি, মেটেরিয়াল কিনতে গেলে কি হবে, আমাদের মানি লাগবে, টাকা, এই ম্যানেজ করতে হয় আমাকে। মেন আমার রোল থাকে টাকা ম্যানেজ করা, টাকা এর থেকে মেটেরিয়াল দিতে হবে। আর এইটার জন্য ওরা প্রায় কি হয়, কোনো আমাদেরকে পয়সাও দেয়নি, আমরা পুরোটাই ওদেরকে মাল দিই। এবার যে পেমেন্ট টার্মস থাকবে, বললো যে এই মাল যা দিচ্ছ, এই মালের 60% টাকা তোমাকে 1 মাস পরে কি 15 দিন পরে 20 দিন পরে দেওয়া হবে। সেই টাকা আমরা প্রথম পেলাম, রিসিভ হলো। এবার কিছু অ্যাকাউন্টসের থাকে ট্যাক্স কেটে নেয়, 5% রিটেনশন রেখে দেয়। আবার আমি ধর আমাকে 5 কোটি টাকার কাজ দিয়েছে, বললো তোমাকে পিবিজি দিতে হবে, পারফরমেন্স ব্যাংক গ্যারান্টি দিতে হবে, যে তুমি কাজ করতে পারবে কিনা। অর্ডার নিয়ে যদি ছেড়ে চলে যাও, অর্ডার ধর অনেকদিন ধরে কথা হয়ে হয়ে একটা অর্ডার কোন একটা কোম্পানিকে প্লেস করলো, আমার কোম্পানিকে। এবার আমি যদি খালি বলি যে তোর মতন আমি কাজকে চাকরি আসবো না, তুই বলে দিলে তো খালাস হয়ে গেলি না। এবার আমি যদি বলি, তাহলে সেই কোম্পানি যে অতদিন আমার পেছনে টাইম দিয়ে সব করে ফাইনাল করা হলো, তখন আমি যদি না করে চলে যাই, তো সে কোম্পানি সে টাইমলি তো সে তার ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারছে না। তার জন্য তাকে তো, তারও তো এরকম সব কন্ট্রাক্টে লেখা রয়েছে এই টাইমের মধ্যে কাজ করতে হবে, করতে হবে। ওই জন্য আমাকে পারফরমেন্স ব্যাংক গ্যারান্টি রাখে যে তুমি এই 5 কোটি টাকার 25 লাখ টাকা তুমি আমাকে আগে ব্যাংক গ্যারান্টি দিয়ে দাও। তুমি কাজ না করলে তোমার টাকা আমরা ফরফিটেড করে দেবো। ঠিক আছে, টাকা আমরা নিয়ে গেলে আমার যাতে টাইম লস হয়েছে সেই লসের টাকা আমরা তুলে নেবো। এবার কিছু কোম্পানি এটা ম্যান্ডেটরি রুলই আছে, করতেই হবে যতদিন তুমি ভালো পার্টি হও। কিছু কোম্পানি আছে কি আমাদেরকে চেনে জানে, বহুত দিন থেকে করছে, আমাদের এটাই হচ্ছে গুডউইল। এবার হচ্ছে গুডউইলের প্রশ্ন, আমরা এতদিন ধরে করছি বলে আমাদেরকে তারা এই ঘরটা করে দেয়, ওয়েব করে দেয়, ছাড় দিয়ে দেয় যে ঠিক আছে চলো ভাই তোমরা করো, এতদিন করছে যখন করে ফেলবে। একটু পরে তো এবার এখানে কি বললাম, পেমেন্ট টার্মস হলো, টাইম পিরিয়ড হলো, স্পেসিফিকেশন হলো, আর এখানে হচ্ছে মেটেরিয়াল। এই মেটেরিয়াল কিনতে হবে। মেটেরিয়াল কেনার জন্য কি করতে হয়, আমাদেরকে অনেক প্ল্যানিং করতে হয় যে কি মেটেরিয়ালটা কিনবো, কত সাইজের কিনবো, এইটা তার আগে অ্যাপ্রুভাল নিতে হয়। ওইগুলোই আমাদের ম্যানেজমেন্ট টিম করে, ঠিক আছে, তার এগেনস্টে আমরা এই করে রাখি। এবার তো সফটওয়্যারটার কাজটাই কি আছে আমাদের, ওই মেটেরিয়াল গুলো কোথা গেছে। এবার শোন, আমি তো মেটেরিয়াল কিনে এখানে টেবিলে বসে আছি, আমার সেকেন্ডে কাজ হলো। এবার শেষে তো আমাকে বুঝতে হবে যে আমার কত টন মেটেরিয়াল কেনা হয়েছে। আচ্ছা একটু পরে করি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
তো তার জন্য কি করতে হবে, ইচ অ্যান্ড এভরি মেটেরিয়াল পারচেস হওয়ার সময় ইউনিট থাকবে, কেজিতে কিনতে হতে পারে, লেন্থ মাপ থাকবে, আর হচ্ছে গিয়ে লেন্থ মাপ থাকবে, ইউনিট থাকবে, লেন্থ মাপ থাকবে, বা পিস থাকতে পারে, হ্যাঁ, বা নাম্বার থাকতে পারে, রোল থাকতে হবে, বিভিন্ন ইউনিট গুলো তোকে বুঝে রাখতে হবে। এবার যেটা কস্টিং করার সময় আমাদের লাগে, ওই রোলটার মধ্যে কত মিটার আছে, 1 মিটারের দাম প্রথমে ডিসাইড হবে। কেউ বলে আমার 1 রোলের দাম 2000 টাকা, কেউ বলে 1 রোলের দাম 1500 টাকা। কেন 1500 টাকা? কারণ সে 1 রোলেতে কম মালই দিয়ে রেখেছে। এবার মালের কোয়ালিটিও খারাপ, প্লাস মাইনাস হতে পারে, সেটা তো আলাদা ফ্যাক্টর, সেটা তো আলাদা আছে। এবার এটা 1 রোলের দাম এত, তো এইটা একদিনে সবকিছু হয়ে যাবে না। আস্তে 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 যে কোনো জিনিস কাজে যখন কোথায় ঢুকছিস, তখন সেখানে একটুখানি টাইম দেওয়ার চেষ্টা কর, তবেই একটা জায়গায় ক্লিয়ার হবে। কাজ তোকে যে কোনো শিখতে হবে, এখানে কাজ শেখার একটা বড় প্রফেশনও আছে। এরকম অনেক কোম্পানি বাজারে কাজ করে বেড়াচ্ছে, তোকে যে কোনো একটা কাজে পারদর্শী হতে, তবেই তোকে কোম্পানি ইয়ে করে রাখবে। তো বাড়ি কোথা? রানীহাটিতে। হ্যাঁ, তুই আমাকে চিনিস? তোর ঘর কোথাটা? রানীহাটি পুরাতন বাজার। পুরাতন বাজার মানে এইদিকে? তো না, ওই সাইডে পুরাতন বাজার আছে। ওই তো মাঠটাই খেলতাম, এই লক্ষাকালীর মাঠে, শীতলা মন্দির যেখানে দুর্গাপুজো হয়। ওই কি স্কুল আছে একটা বল না? লালমোহন। ওইটা লালমোহন। আচ্ছা, লালমোহন স্কুলটা কোনটা বলতো? সেই রোডের ধারে। ওই যেটা বড় বড় হাই স্কুলটা আছে, কোথা? হাই স্কুলটাও তো আছে ওখানে। হাই স্কুল বলতে জয়নগরে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই দিকে রাখাচ্ছিস কেন? তো লালমোহন স্কুল তো এইদিকে। এর মধ্যে একটু তো লালমোহন স্কুল তো এইদিকে। হ্যাঁ, লালমোহন স্কুল। ওই যে কোনটাই মোড়টা আছে স্যার, আমাকে ডানাতে যেতে হবে, শিবতলার দিকে চলে যেতে হবে। আরে ওই তো স্বপনদার খেলাঘরের দোকান আছে। ওই তো আমার বাড়ি পাশেই তো, সব কাছাকাছি। স্বপনদার বাড়ি? তুই তাহলে পায়েল স্বপনদার বাড়ি নয়, মানে ওই দোকানটা কোন দিকে তোর বাড়ি? ওই যে স্বপনদার বাড়ি সন্ধ্যাবাজি দোকানে আগে যে 4 মাথার মোড়। হ্যাঁ, একটা দাস টেলার আছে। হ্যাঁ, ওই আমাকে উল্টো দিকে ওই দিকে যেতে হবে। ও দাস টেলার উল্টো দিকে যেতে হয়, মানে মিষ্টির দোকানের উল্টো দিকে। তোদের ওই দিকেই তো আমি ভোট দিয়েছিলাম, ভোটের বুথ আমার ওই দিকেই তো। আচ্ছা, শিবতলার সামনেই বাড়ি আমার। ও, ওই যে ক্লাবটা আছে, কি বল ক্লাব বল না? দুর্গা মিলন সংঘ। না, কেন? আর এখানে নেতাজি একটা আছে। নেতাজির ক্লাবটা সামনে, নেতাজি ক্লাব পাশ দিয়ে যাস তো? হ্যাঁ, ওখানে ভিতরে এগুলো কি করে জানবো? নেতাজি ক্লাবটাই জানি, নেতাজি ক্লাবের পাশ দিয়ে চলে যাস, তাই তো? হ্যাঁ। তো আমি কোথায় ছিলাম যে এই তো মেটেরিয়াল গুলোর, তোর কাজ হচ্ছে গিয়ে মেটেরিয়াল গুলোকে এ করে রাখা যায়। অর্গানাইজেশন একটা বলে দিই, তারপরে টেকনিক্যালে আসছি। হ্যাঁ, এবার আমরা কি করছি, এই গোদরেজ প্রপার্টি, এরা কিন্তু কন্ট্রাক্টর নয়, এরা হচ্ছে ডাইরেক্ট ক্লায়েন্ট আমাদের। এরাই বিল্ডিং বানায় অনেক। আমরা এখন আবার কোর্ট করছি, আমাদের এতগুলো সাইড চলছে, MMRCL, দেখ ওই দিকে দেখ, MMRCL, ওইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট মুম্বাই মেট্রো কর্পোরেশন লিমিটেড 1 নম্বরে। ওই মুম্বাই মেট্রো কর্পোরেশন লিমিটেডই হচ্ছে কি আমাদের ক্লায়েন্ট। এখানে আমরা ডাইরেক্ট কাজ নিয়েছি, এখানে মাঝখানে আর কেউ নেই। এবার এটা ছোট কন্ট্রাক্ট হলে ডাইরেক্ট, যখন অনেক কনস্ট্রাকশন কোম্পানি করে ছোট কাজ, ওই মেন কন্ট্রাক্টে যখন হয়েছিল তখন মাথায় ছিল না, পরে যখন ধর এই কাজটা করতে হবে তখন কি করে আবার একটা টেন্ডার করে ছোট পার্টিদের জন্য, এই ছোট ভেন্ডারদের আমরা করি। এবার ধর এই যে GGS আসাম আছে, এইটা হচ্ছে L&Tর আন্ডারে করছি, NMTC এইটা কল্পতরুর আন্ডারে করছি। এই জয় ভিলাটা আবার আমাদের ডাইরেক্ট ক্লায়েন্ট, ওরা এরকম ছোট ভেন্ডার চেয়েই কাজ করাতে পছন্দ করে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রাইভেট ভেন্ডার, প্রাইভেট ডাইরেক্ট ভেন্ডার। দমদমে আমরা SSS কনস্ট্রাকশন আন্ডারে করছি, ওটা মেট্রো রেলের কাজ। উড়ানগুড়িটা হচ্ছে পাওয়ার বিগের কাজে আন্ডারে করছি, ওইটা হচ্ছে পাওয়ার। ওইটা দেখ গভর্নমেন্ট, দেখ ওখানে গভর্নমেন্ট কাজটা করা বলে হয়েছে, সে দিয়েছে ভেলকে, ভেল পুরো কন্ট্রাক্টটা নিয়েছে। কারণ এই পাওয়ার প্ল্যান্টে দুটো ইম্প্যাক্ট থাকে, একটা মেশিন আর একটা বিল্ডিং। তো বিল্ডিং এর কাজটা দিয়েছে পাওয়ার ম্যাককে, বিল্ডিং এর জানলা তৈরি করার কাজ আবার আমাদেরকে দিয়েছে। আর ভেল আবার কোনো কোম্পানিকে বা তার নিজস্ব কিছু মেশিন আছে, ভেলের জানিস মেশিন, ভেল হেভি ইঞ্জিনিয়ারিং লিমিটেড জানিস, নাম শুনেছিস? হ্যাঁ, ওদের হচ্ছে গিয়ে ওই টারবাইন আছে যাতে করে ইলেকট্রিক তৈরি হয়, ওই টারবাইন মেশিন ওরা বানায়, ওই জন্য ওদের নিজের সাপ্লাই ওইটা। তারপরে এরকম করে সব
অনেক কোম্পানি আছে, গোদরেজ সেভেনটা আবার এই জিনিস, আবার সুকো মিষ্টিটাও ডাইরেক্ট ক্লায়েন্ট, এরকম মানে এরকম মিশিয়ে আছে। কি হচ্ছে বুঝতে, যে কোনো কোনো সময় ডাইরেক্ট ক্লায়েন্ট আছে, কোনো কোনো সময় ইনডাইরেক্ট ক্লায়েন্ট আছে। যে কোনো আমার যখন এই ব্যবসাটা যে করে তখন তার থাকে সবসময় ডাইরেক্ট ক্লায়েন্ট হোক, ঠিক আছে। এবার অনেক সময় ইনডাইরেক্ট ক্লায়েন্টও ভালো, ফান্ড ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়। ডাইরেক্ট ক্লায়েন্টের কাছে অনেক পরে পয়সা পাওয়া যায়, কিন্তু তোর কাছে অত পয়সা থাকতে হবে, তবেই তুই পরে পয়সা পেলে তো সুবিধা হবে। যদি পয়সা তোর কাছে কমই থাকে তখন তো কম মার্জিন হলেও ঠিক আছে, তাড়াতাড়ি আমার পয়সা রোটেশন হলে তো এত লোক সব কাজ করছে, তাদের তো সবার স্যালারি দিতে হবে না, তো সেগুলো সব নির্ভর করে। তাহলে ওই পার্টটা পুরো বুঝে গেলি। টেন্ডারিং এর আগের প্রসেস, টেন্ডারিং হলো, টেন্ডারিং এর পরে আমরা কাজ পেলাম, এই হচ্ছে কি মেন প্রসেসটা হয়ে গেল। এবার যা আমাদেরকে ডিটেইলে শিখতে হবে সেইটা হচ্ছে আমরা কি করে কাজটাকে অর্গানাইজ করাবো। তুই এইটা শিখে রাখ, তোর এটা পরে পরে কাজে লাগবে, তুই ব্যাপারটা বুঝে রাখলি। কিন্তু ওর এখন ডাইরেক্টলি একবার ও এক্সিকিউশন পার্টের একদম করে যায়, ওর একদম কোর কাজ আছে ওর। তো ওই যে ডিপার্টমেন্টে ঢুকছে, ওই ছেলেটার কিছু বদ অভ্যেস আছে। বদ অভ্যেস ইন দ্য সেন্স, তোকে কাজ করলে, এইটা তো কোনো সরকারি কোম্পানি নয়, সরকারি জায়গা হলেও তোকে তো চাকরি খেতে পারতো নি, তোকে চাকরিটা যা করে টানতো, তোকে জীবনে সাহেবরা প্রমোশনের কথাও বলতো নি। আর তুই বারবার প্রমোশনের জন্য চিঠি দিলেও তোর নেগলেক্ট হয়ে যেত, ডিসঅ্যালাউ হয়ে যেত। এটা হচ্ছে গভর্নমেন্ট চাকরিতে নিয়ম। আর প্রাইভেট চাকরিতে তুই যদি ওই রকম ক্যারেক্টারের লোক হস, তোকে বার করে দিবি। কালকে তো পিয়ন যে ছিলেন, তাকে একটা কথা বলে রেগে গেছিল, শরবত দিচ্ছিলেন, আমাকে দেবে না, একে দাম না, বলছি, তখন মানে রেগে গেছে, বলছি কেন আমি কি দিই না, নতুন কথাবার্তা এই খারাপ খুব। হ্যাঁ, ও মানুষের মধ্যেই পড়ছে না। অনেকবার বলা হয়েছিল এরকম অড ক্যারেক্টার। দেখ, প্রথমে হচ্ছে গিয়ে এটা প্রাইভেট কোম্পানি, ধর তোকেও এই কোম্পানিকে নিজের মনে করতে হবে। যদি তুই সাকসেস খুঁজিস, বাকি যারা সিনিয়র আছে তারা নিজের হয়েছে কি করে, এত বছর তারাও তো খুব কম টাকায় লেগেছিল, কে 5,000, কে 2,000, কে 3,000 টাকায় জব করতে শুরু করেছিল, আজকে 30,000 টাকা মাইনে পাচ্ছে। কিন্তু যে একটা লাইট দেখছিল যে চলো কোম্পানি, হয়তো আমরা তো এত বড় কোম্পানি থেকে নি, আমরাও তো এই 10 বছর এরকম অ্যাচিভমেন্ট করেছি, তার আগে তো আমারও জিরো ছিল। তো এভরিথিং তো পরপর লেগে থাকার জন্য তো এসছে জিনিসটা না। তাই তুই যদি আজকেই মনে করিস লেগে আমি কালকেই ধনী লোক হয়ে যাবো, সেইটা কিন্তু ন্যাচারাল প্রসেস হয়তো কোনোদিনই হবে না। আনন্যাচারাল হয়তো তুই চুরি ডাকাতি করলে হয়ে যেতে পারে, ন্যাচারাল হইতে হবে না। আর যদি কেউ মনে করে যে আমি বিহারিদের মতন, ইউপি লোকেদের মতন আমি সত্যি খাটতে পারবো, তাহলে তুই বাজারে যে খেটে কিন্তু পয়সা ইনকাম করতে পারিস। কারণ আমি করেছি, কারণ আমি প্রথমে বিকম অনার্স পাস করে আমি কাজ শিখেছি, সার্চ শিখে সেখান থেকে আমি একটা ফলাফল অর্জন করেছি। তারপরে লোক আমাকে দেখেছে যে এই কাজ করার যোগ্য লোক, আমাকে লোক ফান্ডিং করেছে, আমি ব্যবসা করেছি, এই জায়গায় এসছি। আমি কিন্তু 10 বছর হাতে কাজ করেছি হাফ প্যান্ট পরে, কোনো কিছু মনেই করিনি, ঠিক আছে। সেইটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে নেই বলেই হয়নি। তো সেইটা যদি করতে, ধর এখন শিয়ালদা থেকে 5,000 টাকার পেন কিনলি, রাস্তায় বিক্রি করলি, আজকে দোকান প্রচুর বেশি হয়ে গেছে, তাই মানে তুই কিছু এখনো যদি তুই বড় বাজারে মাল ফাল এদিক ওদিক করে সরাস, এই করিস, ম্যানেজ করিস, তুই 2 টাকা ইনকাম করতে পারবি। কিন্তু সেখানে তোকে খুব আনসিকিউর অবস্থায় থাকতে হবে, সেটা বাঙালি পারবে না। তুই সেখানে থাকতে থাকতে দেখবি তো এখানে 10টা মুটিয়া তোর আন্ডারে হয়ে গেছে, তুই মিটাতে বস হয়ে গেছিস, এই তুমি মালটা নিয়ে যাও, পয়সা তুই নিবি আর তাকে 200 টাকা রেখে দিবি। হ্যাঁ, কিন্তু তোকে প্রথমে সেই মোটিয়ার কাজটা করতে হবে, করে ঘাটঘুটটা বুঝতে হবে কোন ভাষায় যে কোনো বিজনেসে যে কোনো কোড থাকবে। তুই যতই ওপরে ভাবিস বিজনেস ম্যানেজমেন্ট পরে কাজ করে চলেছিস, কিন্তু যখন করে কাজ করবি না, তখন বিজনেসে একটা করে কোড থাকবে, তাদের সাথে একটা করে ইন্টারনালি কথা হবে, সেই ভাষাটা কিন্তু সেই ব্যবসার লোক ছাড়া কেউ জানবে না। আমি যেমন আমার ক্ষেত্রে দেখ, আমি যেমন রানিডি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড করে যত সাকসেসফুল, এই সুমাত্রা ট্রেডিং প্রাইভেট লিমিটেড বা সুমাত্রা ট্রেডিং প্রাইভেট লিমিটেড দুটো কোম্পানি আছে আরো, তাতে কিন্তু সাকসেসফুল নয়, বিকজ অফ আমি অত টাইম দিইনি। এর জন্যই বহুত টাইম দিয়েছি, কিন্তু এই কোম্পানিতেও টাইম দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এর কোডওয়ার্ড ফোরওয়ার্ড বুঝতে আমার এখন 2-4 বছর টাইম লেগে যাচ্ছে। অলরেডি কোম্পানিগুলো 3 বছর বয়স হয়ে গেছে, মানে জিরো মার্জিন, অন্তত অনেক ইনভেস্টও হয়ে চলছে।
তো চলো ভাই, একদিন ইনভেস্ট করলে ও বিজনেসও মার্জিন পাওয়া যায় না। টিকে থাকতে তোকেও যদি আমি 10 লাখ টাকা দিই, তুই কালকেও বিজনেস করে কিছুই করে ফেলতে পারবি না, নাথিং, তুই শেষ, কিচ্ছু করতে পারবি, বরঞ্চ টাকাটা শেষ হয়ে যাবে। তারপরে তোর মাথায় কাজ হবে না যে হোয়াট আই ক্যান ডু। তোর জন্যে যে মনে ওই রকম ছেলেই আমি চাই, যে শক্ত সামর্থ্য হবে, মনের দিকে স্ট্রেংথ থাকবে, আর একটা কিন্তু আমাকে কিছুটা একটা ভরসা করবে যে বাবা চলো এই কোম্পানি আছি। আর যে কোনো কাজ খুব ভালোবেসে করতে হবে, যে কাজটা করে যেন এনজয় করা যায়, কাজটা করে দুঃখ পেলে হবে না। সবজিদের কাছে কি হলো, যে কাজটা আমি করছি সেটা খুব দুঃখের, আমাকে পার্টি পঞ্চায়েতের কথা বলা হোক, রাজ্য রাজনীতির কথা বলা হোক, তাহলে খুব আমার তো এটা রাজনীতির ডিসকাশনের ফার্ম নয়, কারণ আমাকে তো রিয়েলে কাজ করে ইনকাম করতে হবে। কারণ আমাকে কোনো রাজনীতিতে যুক্ত হতেই হয়নি। অ্যাজ এ সাব কন্ট্রাক্টর থাকার সময় তো কোনো রাজনীতি পলিটিক্সের সঙ্গে যোগই হতে হয় না, কারণ আমি ওই কন্ট্রাক্টরের আন্ডারেই সব কাজ করে চলেই এসেছি। শুধু আমাকে চেনে কে, আমাকে কতটুকু রাজনীতি করতে হয়েছে, ওই কোম্পানির কোন প্রজেক্টে কখন ট্রান্সফার হচ্ছে তাকে একটুখানি হাই হ্যালো করা, অতটাই আমার কাজ ছিল। যে স্যার কেমন কে আছেন, কি কাজটা এসছে, বা সে কোনো সময় কোনো টেকনিক্যাল হেল্প চাইলে, মানে এই আমাদের কাজের তো আমরা যা টেকনিক্যাল জানি, ওই বড় সাহেবরা অত টেকনিক্যাল জানে না। কারণ এইটা আমার কোর্স, এটা তো আমি করছি রোজই, এই এতগুলো আইটেম তো রোজ করছি আমরা, রোজের আমাদের টিম তো রোজ করছে এই আইটেম। তো এই আইটেমের আমরা মাস্টার বলতে গেলে, তো এই মাস্টারও নয়, মাস্টার থাকে। এবার এতেও আবার অনেক ব্যাপার আছে, যে আমাদেরকে মানে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রাখতে হয়, মানে যারা ডিজাইন করে, ডিজাইন ইন দ্য সেন্স ড্রয়িং করা নয়, যে ডিজাইন করে বিল্ডিং তুলে দেবে নাই, ওই কলমটা কত মোটা হবে, কত রড দিয়ে তৈরি হবে, তার অঙ্ক কষে দিতে হবে, কত হাওয়া গেলে এই জানলাটা ভেঙে যাবে না, এসব অঙ্ক করে আমাদের অঙ্ক প্রুফ করতে হয়। আমাদের অনেক ঝামেলা আছে, ইঞ্জিনিয়ারিং করতে হয়। আমাদের পাশে যারা ছিলেন তারা তো করছিল আজকে একটু না সেটা তো করে, বাকি সেটা তো মেটেরিয়াল ক্যালকুলেশন করছিল, কত মাল লাগবে, কিন্তু সেই ইঞ্জিনিয়ারটা আমরা হায়ার করিনি, এখন আমি সেটা রাখার ব্যবস্থা করিনি। ইন ফিউচারে যদি আরো ভালো কোম্পানি গ্রোথ হয়, 50 কোটি টাকার গ্রোথ হয়, তখন করবো। কি বলছি বুঝতে পারছিস? আমরা হায়ার করি মার্কেট থেকে, ওরকম ফার্মও আছে যারা ওই ডিজাইন গুলো করে দেয়। আমরা সব বলে দিলাম এই জানলা, এই সেকশন, এই সব হ্যান এসব অনেক চ্যাপ্টার আছে, যা আমরা 10 কোটি বছর ধরে অ্যাচিভ করেছি, সেটা সময় লাগবে বুঝতে গেলে। তো এবার এক্সিকিউশন করতে গেলে এই সব ঝামেলা থাকছে। তোর পার্টে যেইটা রয়েছে, যে কি কি মাল গেল, মেটেরিয়ালের জন্য তোকে মেটেরিয়াল কি হয়, মেটেরিয়ালটা তো তুই শুনবি নি, ওর জন্য প্রথমে ইনভয়েস তৈরি হবে। ইনভয়েস কি, ইনভয়েসও বলে, বিলও বলে, হ্যাঁ, ট্যাক্স ইনভয়েসও বলে, এসব অনেক নাম, ট্যাক্স ইনভয়েসও বলে। এবার এই ট্যাক্স ইনভয়েসে আর তার সঙ্গে সঙ্গে চালান, আর না হলে অনেক সময় কি হবে, ট্যাক্স ইনভয়েস কাম চালান অনেকে লেখা থাকে দেখবি, মানে তার লিখবার বেশি জিনিস দরকার নেই বলে 2-3টা আইটেমই লাইন আইটেম হয়ে গেছে, জিনিস সে আর চালান আলাদা করে দেয়নি। যখন অনেক বেশি জিনিসপত্র থাকবে, সেটা ট্যাক্স ইনভয়েসে বড় দেখাবে, তো ওর জন্য চালানে লিখে দেয়, বাকি ট্যাক্স ইনভয়েসে টাকাটা তুলে দেয়। দুরকম ভাবেই পেতে পারে, কিন্তু এই ট্যাক্স ইনভয়েসে ম্যান্ডেটরি থাকবে ট্যাক্স ইনভয়েস নাম্বার ম্যান্ডেটরি থাকবে। তুই যদি অর্ডার দিস, আমাদের কোম্পানি যদি অর্ডার দেয়, অর্ডার নাম্বার থাকবে, মানে আমরা যে অর্ডারটা তাকে দিয়েছি ধান কেনার জন্য, আমি তোকে এমনি বললাম মাল পাঠিয়ে দাও, তো আমাকেও অর্ডার দিতে হবে ওই কোম্পানিকে, মানে আমরা যাদের মাল কিনবো, ধর টাটার কাছ থেকে, জিন্দালের কাছ থেকে যে মাল কিনি, আমাদেরকে অর্ডার দিতে হয় তাদেরকে। এই দোকান থেকে মাল কিনে নেওয়া হয়ে যায় না, আমরা ফ্যাক্টরিতেই অর্ডার দিই, দিয়েই মাল কিনি। কিছু কিছু মাল দোকান থেকে কিনতে হয়, যেটা ছোট লাগবে, কম লাগবে, সেটা ফ্যাক্টরিতে দিয়ে গেলো। কিছু কিছু মাল আমরা ধর মাল্টিন্যাশনাল কোম্পানির ইউজ করি, তার ফ্যাক্টরি গুলোকে অর্ডার দেবো কি করে, তার এখানে যে ডিলার আছে তাকে অর্ডার দেবো। অর্ডার কিন্তু সবেতেই দিতে হবে, সেই অর্ডার নাম্বারও থাকবে। এবার অনেক সময় কি অর্ডার দেয়নি, আর অ্যাজ পার হোয়াটসঅ্যাপ এই কনফার্মেশন, অ্যাজ পার মেল কনফার্মেশন লেখাও থাকে অর্ডার নাম্বারের এখানে, হ্যাঁ। আর এবার থেকে ম্যান্ডেটরি করা হয়েছে অর্ডার দিতে হবে পার্টিকে, তার মানে চাকরি আর একজনের বাড়লো, তাকে অর্ডার বানাতে হবে। ঠিক আছে, যতই মানে ঝামেলা আসবে, ততই লোকের কাজের
প্রসেস বাড়বে আর জিনিসটা ক্লিয়ারই থাকবে। যখন বড় কোম্পানি হলে লাগবেই, তখন পরে তোর মিলোতে গেলে তো বলে কি অর্ডার দিয়েছিল, আপনি মাল পাঠিয়ে দিয়েছেন, সে মাল পাঠিয়ে দিতে ফলস মাল পাঠিয়ে দিল, তাকে অর্ডার দেওয়া নেই, সে মাল পাঠিয়ে দিল, তুই বিল করে দিল। তখন তুই বলতে হবে যে অর্ডার কে দিয়েছিল, অর্ডার কই আপনার কাছে, মাল পাঠালেন। এবার আমাদেরকেও মাল পাঠানোর সময় অনেক সময় কি হয়, আমাদের আগেই মাল পাঠিয়ে দিতে হয়, বলে অর্ডার দিচ্ছি। সেটা মানে অনেক দিনের রিলেশনের জন্য হয়। একদম অর্ডার আর ট্যাক্স ইনভয়েস নাম্বার দুটো হচ্ছে ম্যান্ডেটরি। এবার মালের দাম, কোথা থেকে কি ইউনিট, হ্যাঁ এবার হচ্ছে গিয়ে ট্যাক্সের পার্টে এলে মালটা কেনার সময় ধর আমাদের আবার আরো একটা আছে, এবার অনেক কিছু ব্যাপার আছে, সে বলতে অনেক সময় লাগবে। এবার আমরা 11টা স্টেটে জিএসটি নাম্বার নেওয়া আছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে, 11 স্টেট। এবার ধর মুম্বাই জিএসটি নাম্বার নেওয়া আছে মুম্বাইয়ের কোনো অ্যাড্রেসে, কাজটা হচ্ছে ধর নাসিকে, তো স্টেট তো একই। এবার এখানে দুটো জিনিস থাকবে, বিল টু মানে আমার সেই জিএসটি নাম্বারের অ্যাড্রেসটা, জিএসটি অ্যাড্রেসটাতে বিল টু হবে। আর শিপ টু কোথায় হবে, যে নাসিকে কাজ হচ্ছিল, যেখানে ওয়ার্কিং নাসিক, এইটার জন্যেই আমাদেরকে বেশিরভাগ পিও দিতে হয়। পিওতে সব মেনশন করা থাকবে, বিল টু আর শিফট টু, মানে শিফট কোথা মালটাকে শিফট করা হবে, কোথা যাবে। আর বিল টু মানে কার নামে বিল করা হবে। বিল তো আমার যেই অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসে বিল হবে। ওয়েস্ট বেঙ্গলে কাজ হচ্ছে, আমার এখানে এই অ্যাড্রেসটা জিএসটি অ্যাড্রেস, বিল টু হবে। কাজ হচ্ছে তার শিলিগুড়ি, তো মালটা শিফট টুতে শিলিগুড়ি লেখা থাকবে। ঠিক আছে, বিল টু শিফট টু এটা হয়ে গেল। এবার তার নিচে এবার ধর এবার মালটা কেনা হচ্ছে ধর ফের এ থেকে, এটা ওয়েস্ট বেঙ্গল কাজে উদাহরণ বলছি। সব কোম্পানি এক করলে কিন্তু হবে না। ওয়েস্ট বেঙ্গল জিএসটি যখন মাল কিনছিস, মালটা যদি কলকাতায় কিনিস তাহলে দুরকম জিএসটি লাগবে, এসজিএসটি স্টেট একটা স্টেট জিএসটি, সিজিএসটি, এসজিএসটি, স্টেট আর সেন্টার জিএসটি। আর যদি ধর মালটা আমি কিনছি দিল্লি থেকে, তখন সে শুধু এই দুটো জিএসটি থাকবে না, আইজিএসটি লিখে দিবে, আইজিএসটি লিখে দিবে, শুধু 18% করে দিবে। ধর একটা জিএসটি রেট বিভিন্ন মানে বিভিন্ন রকম আছে, বেশিরভাগই 18%, ধর এটা 9% করবে, আর এইটা হলে শুধু 18% করে দিল্লি থেকে কিনলে। ধর একটা পার্টির নাম আছে মিস্টার মোহন, এর অফিস হচ্ছে দিল্লি থেকে মালটা পাঠাবে, তার দিল্লি জিএসটি আলাদা রেজিস্ট্রেশন আলাদা পার্টি, তার কাছে কিনলে এই হয়ে যাবে। এবার তোর ওইটাতেও অত ঢুকতে হবে না, সেটা ও ঢুকে শিখে রাখলে লাভ, শিখে রাখলে লাভের লসে কিছু নেই। এবার তোকে যেই মালটা এলো, মালটা কেনা হলো, হ্যাঁ তার আগে আমাদের এক্সিকিউশন টিম কেমন হয় তার সম্বন্ধে বলে দিই। তার এক্সিকিউশনের মেনে আমি আছি, মেন এমডি আছে। এই এমডি ফিউচারে এক্সিকিউশন ডাইরেক্ট দেখতেও পারে, নাও পারে। আমি ভালো বুঝি, এইটা দেখছি বলে জানছি। তারপরে এক্সিকিউশনে এমডি পুরোপুরি ঘুষতেও পারে, নাও পারে। তারপরের লেভেলে আছে 4টে কোঅর্ডিনেটর, এই আজহারউদ্দিন, ওই যে আজহারউদ্দিন, তার 2জন টিম আছে এখন, এই যে রুবিনা আর হচ্ছে গিয়ে অরিন্দম, এই 2জন তার টিমে আছে। এবার পরে আছে কি সৈকত দা, এই যে এসছিল সৈকত দাস, এর দুটো আছে, হচ্ছে কোঅর্ডিনেটরও আছে, আর এই টেন্ডারিংও করে, টেন্ডার প্লাস কোটেশন এগুলো এর বেশি আছে। এবার এর আন্ডারে এখন আপাতত পায়েলি আছে, এর আন্ডারে আমরা এমনি নর্মাল ছেলে নেবো না, এটা ইঞ্জিনিয়ার নেবো, একটা নেওয়া হয়ে গেছে। আমরা ক্যাম্পাসিং করে দুর্গাপুর থেকে তুলেছি 4টে ছেলে, মানে কলেজ ক্যাম্পাসিং করে ওদেরকে নেবো। ঠিক আছে,
তারপরে ওই যে রাকিবুলদা আছে, সেই আজকে সে ছুটি নিয়ে গেছে, ও হচ্ছে গিয়ে কোম্পানির আমার পরে আর স্থান, ও আমার সঙ্গে প্রথম দিন থেকে কোম্পানি খোলার দিনে ছিল। তো রাকিবুলদার আন্ডারে ওই যে সুব্রত আর সানু, ওই সানু বলে একটা ছেলে আছে না, ও আছে। হ্যাঁ, আর ওইদিকে আছে সৌমেন দা। সুব্রত তো আমাদের কলেজের। হ্যাঁ, ও কলেজে সৌমেন দা আছে, সেই লাস্ট ওয়ানে বসে। আর এখন কেউ অ্যাসিস্ট্যান্ট তেমন হবে নেই, ও সবার কে বলে বলে কাজ চালিয়ে নেয়। ঠিক আছে, ও বিল্ডিং প্রজেক্টগুলো দেখে, শুধু উইন্ডো বানানো ও নিজেই করে ফেলে এইগুলো, আর বাকি কিছু আর একটু প্রজেক্ট কম আছে, ও কোঅর্ডিনেটর। ঠিক আছে, তো এইভাবে সেটা হলো। এবার এই কোঅর্ডিনেটর আন্ডারে ফের 4টে করে সাইড আছে, ধর 1 2 3 4টে করে সাইড আছে, 3-4টে করে সাইড আছে। তাদের আন্ডারে এই যে লিস্ট 17-18 জন ছেলে যারা ওই জায়গায় কাজ করছে, আচ্ছা, পুরো ইন্ডিয়ান। হ্যাঁ, যে কাজ করছে 18-20টা ছেলে আছে, প্রত্যেক জায়গায় কাজ করছে। তাদের সব সুপারভাইজার, সাইড ইনচার্জ আছে, সাইড ইনচার্জ এরা সব আছে। এদেরকে সব ওরাই দেখাশোনা করে, প্লাস আমার সঙ্গেও ডাইরেক্ট কথা বলে, কোনো টেকনিক্যাল প্রবলেম হলে, কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে আমার সঙ্গে কথা বলে। এইভাবে সবার আন্ডারে করে এরকম করে সাজিয়ে পুরো ছক করা রয়েছে, বুঝলি? এবার এই ছক কাজ হবে তোর হাতে, তোর অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, কি এই ছকে অনেক ভালো খারাপ সবাইকে তো বোঝা যাচ্ছে না, তো সবাইকে ধরবার জন্যে তৈরি হয় স্যাপ। স্যাপের অনেক দাম, ঠিক আছে? স্যাপে সবকিছু এন্ট্রি করতে হতো, ওটা সিস্টেমেটিক। আমি অত, আমার পুরো তো টাঙ্কি কাজ নেই, আমার তো এখন 200-400 কোটি টাকার কোম্পানি নেই, ওর জন্য স্যাপের মডিফাই করে আমার নিজের বুদ্ধি থেকে আমি ওইটা বানিয়েছি, ইজি নির্মাণে বানিয়েছি, যাতে করে আমি কন্ট্রোল একটা রাখতে পারি। যেই কন্ট্রোলটা ওকে এতদিন ধরে করতে পারেনি বলেই আর যাচ্ছে চাকরিটা। কন্ট্রোলটা কিছু ব্যাপার ছিল না, ওর একদমই কাজ করার টেন্ডেন্সি নেই। নাহলে যে কাজটা আছে না, ওইটা খুব ইজি, মানে কাজটা অনেক করে, মানে ইজি মানে কাজটা অত কিছু হাতি ঘোড়া নেই, মানে ওকে লেগে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমার 5টা এন্ট্রি আছে, করি, দেখে করি। হ্যাঁ, এটা 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 দাদা এটা বুঝতে পারছি না, তো একবার শর্ট করে দাদা চলে গেলে দেখে দাও তো কি হয়েছে। ওর কাজে আমি দেখতে যাবো? আরে সে তো কোম্পানি এখানে কোঅর্ডিনেটর, আমার পরে দাদা তারা সব জানে এত কিছু হিস্ট্রি, এগুলো তুই তুই একদিনে আমি শিখেছি? কত বছরের ভিতরে কত জিনিস শেখার রয়েছে, সেটা শিখবে না। মানে ওকে স্যাপে এন্ট্রি মারার কাজ ছিল। পরে ওই আমরা ইজি নির্মাণ, স্যাপ তো আমাদের না, ইজি নির্মাণ। ওখানে কেন বলছি শোন, ধর আজারউদ্দিন একটা সাইড আছে, সাইডে মাল পাঠাচ্ছে, বিলিং হচ্ছে। এবার লাস্টে গিয়ে রিকনসিলেশনের দরকার হয়, যে আমি যত মাল পাঠিয়েছি তত বিলিং হয়েছে কিনা। তখন আমাকে তাহলে পুরো সব বিলগুলো প্রথম থেকে কেনাগুলো ঘাঁটতে হবে। তোর ওখানে যদি এন্ট্রি করা থাকে, সাইড দিয়ে আমি ক্লিক মেরে খুঁজে দেখে নেবো যে এই মাল এত পিস গেছে, এত বিল হয়েছে। তখন রিকোয়েশন করতে হলে সুবিধা হবে না, রিকোয়েশন করতে করতে 1 মাস লেগে যায়, বুঝতে পারছিস? তখন আরো আমাকে 10টা ছেলে মুছতে হবে। তোকে আজকে না যদি না টাকা দিয়ে, আমি যদি না স্যালারি দিয়ে যদি সিস্টেম তৈরি না করতে পারি, পরে আমাকে 10টা ছেলে করতে হবে। প্লাস সবাই যেন কিছু নেই, কোনো বার্ডেন নেই, যা খুশি মাল পড়ে থাক। বা ধর একটা সাইডে কি হয়, সিমিলার এত বড় বড় জব থেকে এয়ারপোর্ট গেলে সিমিলার একই কাজকে 3টে ভেন্ডারকে দিয়েছে। ধর 30 কোটি টাকার কাজ আছে, একটা সিঙ্গেল আইটেম গ্লাস লাগানো, মেট্রো এয়ারপোর্টে দেখবি 30 কোটি টাকার কাজ, তো 10 কোটি করে 3টে পার্টিকে ভাগ করে দিয়ে সেম কাজই করছে। তো কিছু মাল ধর আমার ওকে দিয়ে দিল, ওদের কাজ তখন এই মালটা নেই, তুমি বুঝবো কি করে? এখানে বসে তো ট্র্যাক করতে হবে, নাহলে তো কোম্পানি ডুবে যাবে। তো 100 টাকা খরচা করলে 10-12 টাকা 15 টাকা লাভ পাবি, তার মধ্যে 5-7 টাকা 2 টাকার গভর্নমেন্ট কেটে নিবে, আর কোম্পানি 5 টাকা আবার কেটে রেখে দিবে। আবার আগে 5 টাকা কোম্পানি নিয়েছে। তো তাহলে কি হলো, আমরা যদি 16 টাকা প্রফিট রাখি, তাহলে 2 টাকা চলে গেল গভর্নমেন্টের টিডিএস, মানে ইনকাম ট্যাক্স প্রথমে যাবেই, তুমি লাভ করো না করো। 5 টাকা চলে যাবে রিটেনশনে, আর পিবিজি দিয়ে চলে যাবে আরো 5 টাকা। কত হলো?
12 টাকা। 12 তো 4% তো কোম্পানিতে প্রফিট আসবে, তার মধ্যে যদি চুরি পড়ে তাহলে কোম্পানি কোনো চলবেই নেই, নট এ সিঙ্গেল ডে চলবে না। বুঝতে পারছি কি বলছি? ও সেই গুরুত্বটাই বুঝে নে। ওকে অবশ্য কপালও খারাপ, হয়তো ভালো মিটিংও পাইনি, তোদের কপাল ভালো আজকে, ভালো এত ভালো মিটিং কেউ পাইও নি, খুব একটা করানো হয়নি, ওই জন্যই আমি রেকর্ডটা করতে হবে। আর যদি কথাটা সবাইকে পরিষ্কার করে বলে দেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে সে ইনফ্রাস্ট্রাকচারটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এবার তোকে টেকনিক্যাল, পুরো ভালোভাবে টেকনিক্যাল জিনিসটা বলছি তোকে। তোকে ওই মালের জিনিসপত্র এইসবগুলো হলো, সেইগুলো লিখতে হবে, প্লাস চুরি, মালের চুরি জায়গাটা বললাম। এবার লেবার এখানে কোম্পানি দুরকম ভাবে অর্গানাইজ করে। একটা হচ্ছে লেবার, আমাদের কোম্পানিতে 100+ লেবার আছে, তার মধ্যে 50 to 60 নাম্বার লেবার প্লাই ইএসআই পিএফ হোল্ডার আছে, ইএসআই পিএফ হোল্ডার আছে, বুঝতে পারছিস? সেই লেবার গুলা কোথা কি যাচ্ছে না যাচ্ছে সেইটা হচ্ছে গিয়ে ট্র্যাক করতে হবে, যেমন যেমন সিস্টেমে আছে। সিস্টেমের এই সিস্টেমটা তৈরি করার সময় সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যে পায়েলদির পাঠাই তো মেয়ে, আমাদের নয়, আমাদের পাশে। হ্যাঁ মানে তো পায়েলদির কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি আছে। ওই আমার থেকে ইনস্ট্রাকশন নিয়ে সফটওয়্যার সঙ্গে কথা বলে, আর বেলালদা যেহেতু ইন্টারভিউ ছিল, বেলালদা অন্য কোম্পানির কাজ করে, তাও ওটা মেন ওরা কন্ট্রিবিউশন করে বানিয়েছে, ঠিক আছে? লজিকটা আমি দিয়েছিলাম, বাকি টেকনিক্যাল গুলো ওরা ভালো জানে। লজিক আর টেকনিক্যাল মধ্যে তফাৎ জানিস? লজিক মানে কোনো মতামত দিয়ে যে এইভাবে টাইপের, টেকনিক্যাল সেটাকে অর্গানাইজ এক্সিকিউট করতে হবে কি করে। হ্যাঁ, তো এই লোকগুলোর আছে। মেটেরিয়ালের তোকে প্রথমে বলেছি, তোর 1 নম্বরে বলেছি মেটেরিয়াল, 2 নম্বরে কোনো লেবার, আর 3 নম্বরে হচ্ছে গিয়ে লেবার কি দিয়ে কাজ করবে, টুলস, মেশিন, এটাকে বলে মেশিন, টুলস অ্যান্ড মেশিনারি। এটার নাম হচ্ছে টুলস ট্যাকেলস, টুলস অ্যান্ড মেশিনারি। মেশিন আমি এমনি লিখছি টুলসটা তাও খুব আজকের দিনে মানে দাম একটু কষ্ট কম আছে, কিন্তু আমাদের কাছে মেশিন আমরা অনেক দামি ইউজ করি। ব্যাটারিওয়ালা মেশিন হেভি হয়। আবার যদি এই হিলটি কোম্পানির হয় তাহলে একটা মেশিনের দাম 60,000 50,000, ডিল মেশিনের দাম 50,000 60,000, আর এমনি চায়নাতে 2,500 2,000 1,500 টাকায় পাওয়া যায়। এবার তার অনেকবার খারাপ হওয়া, টাইম লস, কোয়ালিটি টাইম লস, হ্যান মেনটেন করতে করতে আমরা এই জায়গায় ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছি, যাতে করে এই লেবার থেকেও আমরা একটু আউটপুট পেয়ে কিছু মার্জিন ওখান থেকেও হয়। এত লেবার না হলে আমাকে প্রত্যেক মাসে দেয়া কি। আর একটা কি থেকে সোর্স লেবার করি, সাব কন্ট্রাক্টর, মানে লেবার কন্ট্রাক্টর দেয়া হয়। লেবার কন্ট্রাক্ট মানে সে শুধু লেবার নিয়ে আসবে, আমার সঙ্গে একটা রেট করবে যে এত টাকা স্কোয়ার ফুট বা এত টাকা স্কোয়ার মিটারে আমি কাজটা করব, সে লেবার নিয়ে কাজ করে নিয়ে চলে যাবে। তাকে কিছু কিছু সময় কিছু কিছু ফ্যাসিলিটিস দেওয়া হয় আমাদের থেকে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে করে এই পুরো কাজটা অর্গানাইজ করতে হয়। তোকে এই টেকনিক্যালটা আমি পায়েলকে বলবো, তুই আমাকে এবার মনে করাবি একটু পরে এসে, তাহলে পায়েল দিকে বলবো কি কি প্রসেসে করা আছে, তোমাকে একটা ছোট শর্ট মিটিং দিয়ে দিতে, ঠিক আছে? এবার তোর পার্টে আসি। তোর হচ্ছে গিয়ে মার্কেটিং এর কাজ। ওখান থেকে বই দে। হ্যাঁ, আমার ভাত নিয়ে চলে আসবে, আর এদিকে একটু পরে নিয়ে যাবে খেতে, তুমি সঙ্গে করে, নতুন আছে তো, দুজনকে নিয়ে যাবে খেতে, বসে একটু, আর 10 মিনিট বাকি আছে। তো আমরা এ যাবৎ কি হচ্ছে যে মার্কেটিং কস্ট জিরো, ধর আমাদের এখন পর্যন্ত জিরো। কেন? কারণ আমাদের গুডউইল থেকে ওই কাজগুলো চলে আসে। আর এই যে 10টা কোম্পানির অনেক অনেক সেগমেন্ট আবার আছে, কেউ ধর শুধু কাস্টিং করে, সব অনেক আছে, পরে বুঝবি। তো এদের সাহেবরা সব জিজ্ঞেস করে যে আমার ফিনিশিংটা কাকে দিয়ে করাবো, তখন বললো রানিয়াডি দিয়ে করাও, আরিফকে দিয়ে করাও। এই চ্যানেল থেকে যখন কাজ আছে তখন সেই কাজটা ধর সেই কাশ্মীরে হলেও করতে হচ্ছে, কন্যাকুমারী হলেও করতে হচ্ছে, দিল্লি হলেও করতে হচ্ছে। এই জন্য দুটো সাইড কেন ভাবছিস? তো কস্ট মার্কেটিং করি নাকি, ওখানে মার্কেটিং করতেই হয় না।
ও এমনি কোটেশন আসে, রেটটা আমার সঙ্গে মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে, আর তোমার যদি পেমেন্টের টার্মস দেখি কোম্পানি ঠিক আছে, এখন পেমেন্ট ঠিক দিতে হয়, তাহলেই কাজটা তোর হয়ে গেল, কাজ চালু হয়ে গেল। ঠিক আছে না? হ্যাঁ। এবার তোর যেটা রোল হবে, মার্কেটিং কস্ট আমরা এখন বেয়ার করছি। কেন? যে আমরা নিয়ার বাই কাজ চাই একটুখানি। আমরা যে নিয়ার বাই, কেন আমরা নিয়ার বাই হতে পারিনি তার একটা লজিক আছে। কারণ আমার ক্যারিয়ারটা ছিল এরকম পাওয়ার প্ল্যান্টে, স্টিল প্ল্যান্টে ঢুকে কাজ করার, করতে করতে ওখানে সাহেব ধরেই কাজ নেওয়া হয়েছে, ওই চ্যানেলেই চলছে। আচ্ছা। পাবলিকলি আমাদের কেউ জানেও না আমরা এই কাজ করি বলে, একই ডোর উইন্ডো বানাই, কিন্তু পাবলিক জানে না যে আমরা কাজ করি বলে। আমি পাবলিকের কাজ করতেও বলিনি, কিন্তু সারাউন্ডিং কলকাতায় যে কাজগুলো এরকম বড় সেগমেন্টেই চলছে, কিছু কিছু হতে পারে কি, ধর একটা বড় কোম্পানি, 10 কোটি টাকার কোম্পানি, 20 কোটি টাকা, 30 কোটি টাকার কোম্পানি, তারা একটা ইনভেস্ট করছে, করে একটা বিল্ডিং বানাচ্ছে, ধর 50 করোড়ের বিল্ডিং বানাচ্ছে, 100 করোড়ের বিল্ডিং বানাচ্ছে। ও তারা হতে পারে গভর্নমেন্ট সেগমেন্টে ছোট বিল্ডিং বানাতে পারে, কোনো পাবলিক কোম্পানি ছোট বিল্ডিং বানাতে পারে, কোনো ফ্যাক্টরির অফিসও ওখানে হতে পারে, যে ওয়্যার হাউস নয় মানে বিল্ডিং গুলোতে বলছি, বা এই মানে সিটি চত্বরে, বা কোনো কনস্ট্রাকশন কোম্পানি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বানাচ্ছে, মল বানাচ্ছে। তো এই জায়গায় যে বলা যায় আমরা অল ওভার ইন্ডিয়া এই কাজ আমরা খুব পারফরমেন্সের সঙ্গে করছি, তো আপনারা চাইলে আমাদেরকে একবার সুযোগ দিতে পারেন। ঠিক আছে? তো বাকি হ্যাঁ রেট পত্র হ্যান সেসবগুলো হবে। এবার কেউ কেউ বলবে যে সাইড, তোকে মেন টার্গেট করতে হবে সাইডে যেখানে যেখানে কাজ আছে। যদি তুই এয়ারপোর্ট থেকে ঢুকলি, ম্যাপটার একটা গাইড তোকে করে দেবো, এয়ারপোর্ট থেকে ঢুকলি, চিনার বাজার হয়ে এই সিটি সেন্টার 1-এর সামনে দিয়ে ওইদিকে যখন যাচ্ছিস দেখবি 1000 বিল্ডিং বানাচ্ছে। সেখানে যেখানটা দেখলি যে আমাদের কাজ এখন শুরু হয়নি বা যাই হোক, তুই একবার গিয়ে অ্যাপ্রোচ করে দিয়ে এলি কার্ড। এইটাই হচ্ছে গিয়ে তোর মেন কাজ হবে। এবার ওদের থেকে যদি ডাটা কিছু পারিস যে কোন, এবার এখানে ওই যে লেভেলগুলো তোকে মেনটেন করতে হবে, যে এই কাজটা কে ইঞ্জিনিয়ার আছে, সাইড ইঞ্জিনিয়ার কে পারচেসের লোককে, পারচেস ইঞ্জিনিয়ারও হয় অনেক সময়, পারচেসের ম্যানেজারও হয়, ইঞ্জিনিয়ার হোক ম্যানেজার হোক, কে আছে তার নাম্বারটা আমি কাজের জন্য মানে কাজ নেওয়ার জন্য কোথায় যোগাযোগ করব, এখানে সাইড থেকে হবে না অফিসে যেতে হবে, তখন হলো অফিস, তখন তাকে আবার তোকে অফিসের নাম্বারটা কালেক্ট করতে হবে, অফিসের লোকেশনটা, অফিসের কে কনসার্ন পারসন আছে তার নাম্বার, তার নাম কালেক্ট করে তোকে আবার অফিসে একবার মিট করতে হবে, করে অফিসে একবার কনফারেন্স করতে হবে, বল এনকোয়ারি পাঠান না, নাহলে কি আছে এনকোয়ারি দিন। আর যদি কিছু টেকনিক্যাল কথা হয় তখন বলবি স্যার এই টেকনিক্যালটা তো আমার স্যার খুব ভালো জানেন, একবার স্যারের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, আর নাহলে বলুন কবে স্যারকে আসতে হবে, মিটিং করিয়ে দিচ্ছি একটা। তোকে আস্তে আস্তে টেকনিক্যালটাও শিখো। টেকনিক্যালটা তো একদিন হবে না, টেকনিক্যাল অনেক ভিডিও আছে তোকে দিয়ে দেবো, তুই আইটেমগুলো মোটামুটি বুঝে যাবি। টেকনিক্যাল অত শেখানো একদিনে সম্ভব নয়। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, তোর ব্যাপারটা বুঝতে পারিস তোর তো, যে ওই আস্তে আস্তে হ্যাঁ মেন পার্টিগুলোর সঙ্গে কলকাতায় খবর দেয়া, খবর দিলে কি হয় খবর এসে যাবে, তার যখন লাগবে তখন সে তো খুঁজে ফোন করবে। ঠিক আছে না, যে ফোন করে ফোন হ্যাঁ, যে নক করলে হতে পারে কোল্ড নকটাও ধর, তারপরে অফিসে গেলি 2 জায়গায় একটু হালচাল মাচলো, তারপরে যদি এনকোয়ারি এসে যায় তখন আমরা এবার লড়বো। এবার হয়তো সে এনকোয়ারিটা নাও হতে পারে, বিকজ অফ রেটের জন্য হলো না, আমাদের কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার আমরা চেক করব তাতে হলো না, তার এখন ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক নেই তাতে হলো না, অনেক কিছু ব্যাপারে হয়, হয়তো নাও হতে পারে, অনেক কিছু এবার হয়েও যেতে পারে। তো এটা হচ্ছে বিজনেস পার্ট, সবই যে হবে না এরকম নেই, কিন্তু লেগে থাকতে হবে, তখন তবেই তো হবে না। ওর জন্য আমরা চাইছি সারাউন্ডিং এরিয়ায় একটা কাজ থাকলে ভালো, আর তাহলে লোকগুলো জেনেও রইলো যে আমরা একটা কাজ করছি, আমাকে দূরে যেয়ে হচ্ছে না, পাশে সাথে মনে হলে আমাদের ধর 1-2বার আসামে কাজ হচ্ছে, আসামে মার্কেটিং করার আমার খুব ইচ্ছা ছিল, যে আসামে গেলে ওখানে আমাদের ওই তো আসামের মেন সিটিতেই কাজ হচ্ছে, আসামের একদম